শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে। তুলসী দেবীর মূর্তি, তুলসী আমরা বৃক্ষ দেখতে পাই, তো বৃক্ষ নয়, তুলসী দেবীর একটা মূর্তি আছে। এটাই ফুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে। ওই ঘরটায় ছিল শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত ঘটনাবলী। এবার তার ঠিক পাশের ঘরে থাকবে, মানে রয়েছে শ্রী শ্রী রামচন্দ্র সম্পর্কিত সমস্ত ঘটনাবলী। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। বলতে পারেন খাস কলকাতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক টুকরো ক্ষুদ্র বৃন্দাবন। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। নমস্কার ও সুপ্রভাত বন্ধুগণ। ঘড়ি কাটায় এখন বাজে সকাল 9টা আর আমি বেরিয়ে পড়েছি নতুন মন্দিরের সন্ধানে। আজকের ভিডিওটা কিন্তু কলকাতার মধ্যেই হতে চলেছে। আজকে যে মন্দিরটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই মন্দিরটার আকার বা আয়তন তেমন একটা বড় নয়, কিন্তু মন্দিরের বাইরে এবং ভিতরে যা কারুকার্য আছে সেটি কিন্তু অনেকটাই বড়। বলতে পারেন খাস কলকাতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক টুকরো ক্ষুদ্র বৃন্দাবন। কলকাতার এই এক টুকরো ক্ষুদ্র বৃন্দাবন কোথায় অবস্থিত, আপনারা যেতে চাইলে কীভাবে যাবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক খাস কলকাতার এক টুকরো বৃন্দাবনে। তো আজকের গন্তব্যস্থল হলো সাউথ কলকাতার হাজার কাছে অবস্থিত শ্রী শ্রী সারস্বত গৌড়ীয় আসন এবং মিশন। সব কিছু ডিটেলস দেবো, কিন্তু তার আগে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো লোকেশান। এই মন্দিরে আপনারা কি করে আসবেন, তো চলুন সেটা আগে আপনাদের জানিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের গেট নাম্বার 4-এর সামনে। সামনে যে চৌমাথা দেখছেন এটি হলো হাজরা ক্রসিং। আমাদের হাজরা ক্রসিং থেকে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। তো এটা হলো হাজরা ক্রসিং। হাজরা ক্রসিং থেকে আমাদের ডান দিকে যেতে হবে, এটি হলো হাজরা রোড। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অটো স্ট্যান্ড আছে, আপনারা অটো ধরেও কিন্তু এই মন্দিরে যেতে পারেন। অটোতে উঠে বলবেন ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, এইদিকে হলো হাজরা ক্রসিং। হাজরা ক্রসিং থেকে পায়ে হেঁটে সময় লাগলো 10 মিনিট। 10 মিনিটে আমি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এই যে সামনেই রয়েছে। এর ঠিক অপোজিট ফুটে সামনে পড়বে শ্রী সারস্বত গৌড়ীয় আসন ও মিশন। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো রাস্তা ক্রস করে সামনে রয়েছে মন্দিরটি, এই যে। আর মন্দিরটি কিন্তু জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর, দারুণ কারুকার্য। ফাইনালি আমি চলে এসেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ শ্রী শ্রী সারস্বত গৌড়ীয় আসন ও মিশনে। একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর মন্দিরের যে ফ্রন্টটা সেটা জাস্ট অসাধারণ সুন্দর। প্রথমেই আপনাদের বলেছিলাম যে মন্দিরের বাইরে আর ভিতরে এত সুন্দর কাজ আছে যে এই মন্দিরে আসলে আপনাদের মনে হবে যে খাস কলকাতায় এক টুকরো বৃন্দাবনে আপনারা চলে এসেছেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে। তো মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন অসাধারণ অপূর্ব কাজ করা রয়েছে, এরকম কলকার কাজ রয়েছে, আর তার মাঝে মাঝে বহু দেবদেবীর মূর্তি করা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর একটা মূর্তি তৈরি রয়েছে, তার উপরে আছেন মা লক্ষ্মী। আর এপাশেও এক দেবী আছেন, আমি ঠিক করে দেখতে পাচ্ছি না, অনেকটা উপরে রয়েছে। আর তার নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেবের বিগ্রহ। শুধু তাই নয়, তার নিচে এখানে কীর্তনের একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার নিচে এই যে ভারবাহক স্ট্রাকচারগুলো, এক একজন এরকম রমণীর বিগ্রহ তৈরি করা বা এরকম স্ট্রাকচার তৈরি করা রয়েছে। তার পিছনে অসংখ্য দেবদেবীর মূর্তি করা। এটা নবগ্রহ যেটা আমরা বলে থাকি, সেই নবগ্রহে মূর্তি তৈরি করা রয়েছে। এটা হলো ফ্রন্ট, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, কিন্তু এখানে তালা দেওয়া আছে, পাশ দিয়ে আমরা প্রবেশ করব। আর প্রবেশের মুখে দুপাশে দেখতে পাচ্ছেন এরকম প্রহরী মতন দাঁড়িয়ে রয়েছেন। এপাশে যে প্রহরী তিনি এরকম পুলিশের ড্রেস পরা মতন অবস্থায় রয়েছেন। এটি হলো মেন প্রবেশদ্বার। প্রবেশদ্বারের উপরে এরকম মহাদেব আর মা পার্বতীর একটি মূর্তি তৈরি করা। উপরে লেখা রয়েছে শ্রী সারস্বত গৌড়ীয় আসন ও মিশন। এই তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো আমি এখন চলে এসেছি মন্দিরের ভিতরে।
তো এখন দাঁড়িয়ে আছি আমরা গ্রাউন্ড ফ্লোরে। তো সবার প্রথমে আপনাদের মন্দিরের ভিতরে কারুকার্যগুলো একবার দেখাচ্ছি। প্রথম থেকে শুরু করি, এখানে দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর 10 অবতার নির্মাণ করা হয়েছে, খুব সুন্দর আর নিখুঁত কাজ। তারপরে এখানে রয়েছে পুরীতে শ্রী কাশী মিশ্র ভবনে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ সেটি তৈরি করা। আর এখানে কিন্তু সম্পূর্ণটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ তৈরি করা রয়েছে। প্রত্যেকটা যে বিগ্রহ তৈরি করা দেওয়ালে তার উপরে সেই ঘটনাবলী সম্পর্কে লেখা আছে। পাচ্ছেন শ্রী শ্রী শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের বিগ্রহ তৈরি করা। শুধু তাই নয়, যারা মহারাজরা আছেন তাদের সম্পূর্ণ নিখুঁত আর খুব সুন্দর অপূর্ব বিগ্রহ দেওয়ালে তৈরি করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব এখানে খুব সুন্দর করে তৈরি করা। গ্রাউন্ড ফ্লোর দেখা হয়ে গেছে, এবার চলুন ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক। ফার্স্ট ফ্লোরে কিন্তু খুব সুন্দর কাজ আছে, আমি ছবি দেখেছি, তো চলুন। ফার্স্ট ফ্লোরে উঠতেই উপরে দেখতে পাচ্ছেন শ্রী ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার যে দৃশ্যটি সেটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিকে আছেন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, এদিকে আছেন প্রভু বলরাম, আর মাঝখানে আছেন দেবী সুভদ্রা অন্তঃসজ্জা। আর এদিকে দেখতে পাচ্ছেন শ্রী রাসলীলা যে দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এরই নিচে রয়েছে আরেকটি ঘর। এটি কি মেন মন্দির নাকি? আচ্ছা, এবার আমি প্রবেশ করে গেলাম মূল মন্দিরে। আর মূল মন্দিরের সামনে যে নাট মন্দির মতো অংশটা আছে সেটি কিন্তু অপূর্ব সুন্দর। আর সামনেই রয়েছে মূল দেবতা অর্থাৎ প্রভু, মাঝখানে আছেন শ্রী শ্রী কৃষ্ণ, এদিকে আছেন রাধারানী, আর এদিকে আছেন মহাপ্রভু। আর দেখতে পাচ্ছেন প্রভুদের সামনে অসংখ্য এরকম ছোট ছোট শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টধাতু দ্বারা নির্মিত বিগ্রহ রয়েছে। আর তার সামনে আছে অসংখ্য এরকম নারায়ণ শিলা। শুধু তাই নয়, গোপাল ঠাকুরেরও কিন্তু বিগ্রহ আছে। তার সামনে আছে মহারাজদের ছবি। প্রভুকে তো দর্শন করলেন, এবার দেখিয়ে দিচ্ছি মূল মন্দিরের সামনে যে নাট মন্দির মতো অংশটা আছে, এখানেও কিন্তু অসাধারণ কাজ করা, তার সাথে প্রচুর দেবদেবীর এবং বিগ্রহ তৈরি করা। তো প্রথম থেকে শুরু করি। এই যে শ্রীকৃষ্ণের যে জন্মের যে দৃশ্যটি, সেই ঘটনাটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে জেলটি মানে কারাগারটি এরকম শিক দিয়ে তৈরি করা হয়েছে, দারুণ লাগলো বিষয়টা। তারপরে আছে শ্রী বসুদেবের যমুনা পার। মূল মন্দির যেটা, মূল মন্দিরের সামনে খুব সুন্দর একটা এরকম নকশা করা রয়েছে, খুব সুন্দর। এবার দেখাচ্ছি আরও একটা ভালো জিনিস, যেটা হলো এইটা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। পায়ের কাছে আছেন অর্জুন দেব। আমরা সকলেই জানি মহাভারতের সেই দৃশ্য। এদিকে আছে শ্রী ভীষ্মের সরসজ্জা, শ্রীকৃষ্ণের কংসবধ। এদিকে রয়েছে শ্রী বসুদেব ও দেবকীর বন্ধন মোচন লীলা, রয়েছে শ্রী উগ্রসেনের রাজ্যাভিষেক। তো এরকম বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে স্ট্রাকচারটা, এটি আমার দারুণ লাগলো। এটি আমি প্রভুর কাছ থেকে একটু শুনে নেব। এটা কৃষ্ণের কন্দ রথ বলা হয়। এখানে কৃষ্ণ গোপীরা নিজের দেহ দিয়ে রথ তৈরি করেছেন, সেই রথের মধ্যে কৃষ্ণকে বসিয়ে নিয়ে যাচ্ছেন। ওখানে ঘোড়া হয়েছেন গোপীরা, ঘোড়ার মধ্যে কৃষ্ণকে বসিয়ে নিয়ে যাচ্ছেন। মূর্তিটা তৈরি করা হয়েছে, এটি কিন্তু আমি কোনো জায়গায় দেখিনি। গোপীদের দ্বারা এরকম রথ তৈরি করে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন।
অফ করে দিন। আচ্ছা, এই ছিল শ্রীকৃষ্ণ লীলা। এবার আমি দেখাবো আপনাদের শ্রী শ্রী রামলীলা। চলুন। ওই ঘরটায় ছিল, আমরা দেখেছি শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত ঘটনাবলী। এবার তার ঠিক পাশের ঘরে থাকবে, মানে রয়েছে শ্রী শ্রী রামচন্দ্র সম্পর্কিত সমস্ত ঘটনাবলী। এই পর্বে শ্রী রামচন্দ্রের জন্ম থেকে শুরু করে তার বিবাহ ও রাবণের সাথে যুদ্ধ সব কিছু বিগ্রহের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। সবার প্রথমে রাজা দশরথের 3 সহধর্মিণী, তার মধ্যে একজন কৌশল্যা দেবীর পুত্র শ্রী রামচন্দ্রের আবির্ভাব দেখানো হয়েছে। তারপর একে একে রামচন্দ্রের বাল্যকাল, গুরুকুলে গুরু বিশ্বমিত্রের নিকট শিক্ষা গ্রহণ, তারকাবধ, শ্রী রামচন্দ্রের মা সীতার সাথে বিবাহ, রামচন্দ্রের বনবাস যাত্রা, রাবণের সীতাহরণ ও শেষে রামচন্দ্রের রাবণবধ। এক কথায় গোটা রামায়ণ দেওয়াল জুড়ে বর্ণনা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন একটা এরকম সরু প্যাসেজ কিন্তু, ঠিক আছে, তার উপরে সমস্ত রামলীলা বর্ণনা করা। আর একটু আগে আমি এই ঘরটার মধ্যে দেখালাম যেখানে রয়েছে শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত কাহিনী, আর সামনে রয়েছে মূল মন্দির। তুলসী দেবীর মূর্তি, তুলসী আমরা বৃক্ষ দেখতে পাই, তো বৃক্ষ নয়, তুলসী দেবীর একটা মূর্তি আছে, এটাই হচ্ছে তার মূর্তি। এর বিরাট একটা ঘটনা আছে, এ সমস্ত বলতে গেলে অনেক সময় লাগবে। সামনে দিয়ে আসলাম, আর এই যে সরু প্যাসেজ তার উপরের দিকে কিন্তু সমস্ত রামলীলা তৈরি করা, খুব সুন্দর, দারুণ। শুধু এখানে নয়, প্রত্যেকটা দেওয়ালে কিন্তু এরকম কারুকার্য করা, তার সাথে এরকম ঘটনাবলীগুলি তৈরি করা। এই সাইডে আছে কৃষ্ণলীলা আর এই সাইডে আছে রামলীলা, আর উপরে আছে গুরুদেবের বিগ্রহ। তো চলুন একবার দর্শন করে নিই। আচ্ছা, এখানে বিগ্রহ, বাহ, অপরূপ সুন্দর। এই মঠের প্রতিষ্ঠিত আচার্য, আচ্ছা, তিনি বর্তমান তিনি নেই, তিনার স্ট্যাচু করা হয়েছে। নিত্য এখানে পুজো, তিনাকে ভোগরাগ, নিত্য সেবা হয়। বড় উৎসব যেমন জন্মাষ্টমী সবচেয়ে বড়, মহাপ্রভুর জন্মতিথি সেটাও বড়, তারপরে দোল পূর্ণিমা মহাপ্রভু তিথি সেটা বড় হয়, আর তারপরে রাধা অষ্টমী এই আসছে কয়েকদিন পর রাধা অষ্টমী শুরু হবে। এবার ঝুলন, বিরাট একটা ঝুলন, এখানে বিশাল সুন্দর অপূর্ব ঝুলন হয়। বিভিন্ন রকম ভগবানের তিথিগুলো এখানে পালিত হয়, উৎসব হয়। অন্নকূট মহোৎসব হয়, 300 আইটেম ভগবানকে ভোগ লাগানো হয়। হ্যাঁ, প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, আগে থেকে একটু বলতে হবে আর কি। আগে ফোন নাম্বার কিছু আছে? হ্যাঁ, ফোন নাম্বার অবশ্যই আছে, ফোন নাম্বার নিয়ে আগে থেকে বললেই প্রসাদ রেডি থাকবে, এসে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে অন্নকূট উৎসবের সময় প্রায় 500 রকম মিষ্টান্ন ভোগ নিবেদন করা হয় প্রভুকে। তো দেখতে পাচ্ছেন কত রকমের এখানে মিষ্টান্ন রয়েছে। আর এটি হচ্ছে অন্নকূটের দিন, আমি এরকম মোবাইল থেকে দেখাচ্ছি, প্রভুর মোবাইল থেকে, অসাধারণ। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো। তো এই ছিল খাস কলকাতায় এক টুকরো ক্ষুদ্র বৃন্দাবন, অপূর্ব সুন্দর লাগলো। আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, তবে আগের দিন ফোন করে জানাতে হবে। আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো। কেমন লাগলো খাস কলকাতার এই এক টুকরো ক্ষুদ্র বৃন্দাবন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।